ব্যাংককে ইউনুস মোদি বৈঠক, হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য উপযুক্ত, প্রধান উপদেষ্টার প্রতিনিধিকে মিয়ানমার। কাল আসছে IMF প্রতিনিধি দল, ঋণের কিস্তি ছাড়ে জটিলতা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। অবশেষে দেখা হলো, কথা হলো বাংলাদেশ ভারতের শীর্ষ নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদির। বিমস্টেক সম্মেলনের পার্শ্ব বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। তবে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক স্থিতিশীল পরিবেশ দেখতে চায় ভারত। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাংগ্রিলা হোটেলে শুক্রবার দুপুরে বৈঠক হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ঢাকা দিল্লি টানাপোড়েনের মধ্যে প্রথম এই দ্বিপক্ষীয় বৈঠক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে, আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্র সচিবও বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদির অবস্থান তুলে ধরেন। प्रधानमंत्री जी ने इसके बारे में भी अपनी सोच प्रोफेसर यूनुस से साझा की और आशा जताई कि हम आगे चलते एक डेमोक्रेटिक, इंक्लूसिव और स्टेबल बांग्लादेश देखेंगे और उसमें इलेक्शंस का अपना एक रोल होता है, वो सब जानते हैं। সংখ্যালঘু নিরাপত্তা প্রসঙ্গে ডক্টর ইউনুসের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাসের কথাও জানান ভারতীয় সচিব। उन्होंने आशा जताई कि बांग्लादेश सरकार इस विषय पे अपनी जिम्मेदारियों पे खरी उतरेगी और इन चीजों को आगे इनकी जांच करेगी। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। এদিকে ইউনুস মোদি বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্লেষকরা। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক যাই হোক না কেন, কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন তারা। নাইম আহমেদের রিপোর্ট। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে শঙ্কা প্রকাশ করে ভারত। তবে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি সত্য নয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। প্রফেসর ইউনুস যে কথাগুলো তুলে ধরেছেন, এগুলো বাংলাদেশের বাস্তব সমস্যা, এগুলার সুনির্দিষ্ট জবাব আসা উচিত ছিল মোদির কাছে। মোদির পক্ষ থেকে যেগুলো বলা হয়েছে এগুলো সম্পূর্ণ বাজে, ভুয়া। এখানে কোনো রকমের সংখ্যালঘু নির্যাতন কিছুই হয় না। এছাড়া বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে দুই দেশের সরকারের একে অপরের প্রতি বিশ্বাস দৃঢ় করার প্রতি গুরুত্ব আরোপ করেন বিশ্লেষকরা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ওনার বাধ্যবাধকতা আছে, ওনারও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আছে, কিন্তু আমরা যাতে এই ব্যক্তিগত পর্যায়ে একজন আরেকজনকে মোটামুটি ভাবে বিশ্বাস করতে পারি কিনা। দুই দেশের রাজনৈতিক পার্থক্য ও অবস্থা যাই হোক না কেন, কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে আলোচনায় বসে তার সমাধান গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। দুই দেশের জনগণকে দেখতে হবে, দুই দেশের যারা এস্টাবলিশমেন্ট তাদেরকে দেখতে হবে যে না, আমাদের হাইয়েস্ট লেভেলে আমরা বসার জন্য রেডি। হাইয়েস্ট লেভেলে যে আমরা বসেছি, এটার প্রথম একটা ভিজুয়াল এফেক্ট, এবং ইট সেজ দ্যাট নো, থিংস মে নট বি ভেরি গুড, বাট অ্যাট লিস্ট উই ক্যান সিট টুগেদার এন্ড টক অ্যাবাউট থিংস। নাইম আহমেদ, 21 টেলিভিশন। যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠান অন্তর্বর্তী সরকারের এজেন্ডার শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রয়োজনীয় সংস্কার শেষেই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন তিনি। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা এবং টেকসই প্রবৃদ্ধি পুনরুদ্ধারের জন্য দৃঢ় এবং সুদূর প্রসারী সংস্কার গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এ সময়
মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পের প্রাণহানিতে সমবেদনা এবং গভীর সহানুভূতি প্রকাশ করেন অধ্যাপক ইউনুস। বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার একটি তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। 2018 থেকে 2020 সালের মধ্যে বাংলাদেশ 6 ধাপে এই তালিকাটি মিয়ানমারকে সরবরাহ করে। অন্যদিকে আরও 70,000 রোহিঙ্গাকে অতিরিক্ত যাচাই বাছাই শেষে তাদের চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হবে। শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে এই তথ্য জানান মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শ। প্রায় ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 জনকে ফেরত নেওয়ার উপযোগী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে দেশটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর কাছ থেকে ঋণের চতুর্থ কিস্তি পাওয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটি নিরসনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। IMF-এর শর্ত পূরণের প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশ এখনও সেগুলো কার্যকর করতে পারেনি। ঋণের বাকি কিস্তি পাওয়া না গেলে অর্থনীতিতে নতুন সংকট তৈরির আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। IMF-এর কাছ থেকে $470 কোটি ঋণের মধ্যে 3 কিস্তিতে $231 কোটি পেয়েছে বাংলাদেশ। তবে শর্ত পূরণ না করায় বিপত্তি দেখা দিয়েছে চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের আগে। এমন প্রেক্ষাপটে শনিবার দেশে আসছে IMF-এর প্রতিনিধি দল। বিশেষজ্ঞরা বলছেন, IMF-এর কাছ থেকে বাকি অর্থ পেতে বাংলাদেশের সামনে 3টি বাধা রয়েছে। এগুলো অতিক্রম করতে না পারলে চতুর্থ কিস্তি পাওয়া কঠিন হবে। সরকার যদিও বলছে যে শর্তগুলো তারা অ্যাড্রেস করছে, 3টে শর্ত খুবই চ্যালেঞ্জ। বাংলাদেশ যে পরিস্থিতিতে এখন আছে, একটা খুবই সহজ করা, কিন্তু আর যে দুটো আছে সে দুটো খুবই টাফ। অন্যদিকে বর্তমানে IMF-এর সব শর্ত পূরণ করার মতো অবস্থায় নেই দেশের অর্থনীতি। এতে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ, বলছেন বিশেষজ্ঞরা। আমরা কিন্তু রাজস্ব আদায়ে এবং টার্গেট তো হচ্ছেই না, আমরা পিছিয়ে ব্যাকফুটে চলে গেছি। সে জায়গা থেকে দারুণ চ্যালেঞ্জ আমি মনে করি, এবং এটা না পেলেও কিন্তু আমাদের জন্য একটা অসুবিধা। এখন আমাদের বাজেট সাপোর্টটা খুব একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে। পরবর্তী কিস্তি ছাড় না হলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মত এই অর্থনীতিবিদের। খুবই জরুরি আমাদের এবারকার চতুর্থ এবং পঞ্চম যে কিস্তিটা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। এখনও কোলাহলমুক্ত ঢাকা, বর্ণিল চৈত্রের খর প্রকৃতি। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। ঈদুল ফিতরের ছুটি থাকায় ঈদের পঞ্চম দিনেও ফাঁকা রাজধানী ঢাকা। কর্মব্যস্ত শহর এখনও ছুটির আমেজে মগ্ন। ঈদ শেষে রাজধানীবাসী ফিরতে শুরু করলেও নেই চিরচেনা কোলাহল। বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ ঘাটে যাত্রীদের আনাগোনা থাকলেও স্বাভাবিক সময়ের তুলনায় তা অনেকটাই কম। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। চিরচেনা ব্যস্ত নগরী এখনও যেন শূন্যতায় আচ্ছাদিত। প্রধান প্রধান সড়কগুলোতে নেই যানবাহনের চাপ, গণপরিবহনেও যাত্রী সংখ্যা কম। লঞ্চঘাট, রেল স্টেশনের চিত্র একই রকম। দোকানপাট অধিকাংশই বন্ধ, দু একটা খোলা থাকলেও ক্রেতাদের আনাগোনা কম। কিছু বেসরকারি প্রতিষ্ঠান খুললেও অফিস পাড়ায় নেই কর্মচাঞ্চল্য। তাই এমন ফাঁকা ঢাকার সৌন্দর্য ঘুরে ঘুরে দেখছেন নগরবাসী। বলছেন, যানজট না থাকায় অল্প সময়েই ঘুরতে আসতে পারছেন বিনোদন কেন্দ্রগুলোতে। এখন তো পুরো ঢাকা খালি, যেহেতু আজকে রাস্তা পুরাই ফাঁকা, শুক্রবারের দিন, তো আমাদের বেশি সময় লাগেনি। আজকে সময় লাগছে প্রায় 40 মিনিটের মতন। এমনও সময় হয় যে 2 ঘন্টা 3 ঘন্টা জামের কারণে আসা যায় না। ফ্রি থাকার কারণেই মনে করেন যে আজ মনে করেন ঘুরতে বেরোছি। চিরচেনা কোলাহলের নগরী এখন অনেকটাই শান্ত, কমেছে দূষণ, চৈত্রের প্রকৃতিও হয়ে উঠেছে বর্ণিল। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ব্যাংককে ইউনুস মোদি বৈঠক, হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য উপযুক্ত, প্রধান উপদেষ্টার প্রতিনিধিকে মিয়ানমার। কাল আসছে IMF প্রতিনিধি দল, ঋণের কিস্তি ছাড়ে জটিলতা।